আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা এখন ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টের 2022-23 আয় বর্ষ এবং 2023-24 কর বর্ষের একটি বেসিক বিষয় অর্থাৎ চাকরি হতে আয় এই বিষয়ের বেসিক আলোচনা করেছিলাম। আমরা তার কিছু অঙ্ক সমাধান করব এখন। যারা লাইভে যুক্ত হয়েছো, কে কোথা থেকে যুক্ত হয়েছো এবং আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানিয়ে দাও। ইনশাল্লাহ আমরা এখনই ক্লাসটা শুরু করব, একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে। ওকে, তাহলে আমরা শুরু করি। লক্ষ্য করো ভাইয়া, আমরা প্রথমে একটি অঙ্ক বোর্ডে উঠায় নিব, দেন ওই নিয়মটা আমরা জাস্ট সমাধান করব। তোমরা সবাই খাতা কলম বের করো, লেখো জনাব আসমা এবি ব্যাংকের কর্মকর্তা। জনাব আসমা এবি ব্যাংকের কর্মকর্তা। দু 2022-23 আয় বর্ষে তার আয় সমূহ নিম্নরূপ। 2022-23 আয় বর্ষে তার আয় সমূহ নিম্নরূপ। লক্ষ্য করো, এখান থেকে একটু বোঝা যাচ্ছে যে আয় বর্ষ কত, এখানে 22-23। তোমাদের কর বর্ষ কত হবে? আয়ের ঠিক পরেই হবে তোমাদের কর বর্ষ, মনে থাকবে? যেহেতু আমরা আয় বর্ষ লিখেছি 22-23, তাহলে অবশ্যই কর বর্ষ হবে 23-24। তাহলে হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এখন সিরিয়াল গুলো লিখে নিব, দ্রুত লিখে নাও। 1 নম্বরে মূল বেতন 60,000 টাকা। মূল বেতন কত? 60,000 টাকা। মানে তার আয় কি কি আয় ছিল সেই সম্পর্কে তথ্য আমরা এখন লিখতেছি। মূল বেতন কত? 60,000। এরপর দেওয়া আছে বোনাস 3 মাসের মূল বেতনের সমান। বোনাস 3 মাসের মূল বেতনের সমান। আচ্ছা, আমি একবারে অঙ্কের রুলটাও বলে দিব, তাহলে তোমাদের অঙ্ক করতে পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। এই মূল বেতন দেখো ডিরেক্টলি 60,000 বলে দিয়েছে, তার মানে তোমাদের এখানে কোনো ঝামেলা নেই। 60,000 গুণ 12, বুঝতে পেরেছো? মূল বেতনের উত্তর কি করবা? 60,000 গুণ 12। হ্যাঁ, এখন বোনাস 3 মাসের মূল বেতনের সমান, তাহলে এখানেও কোনো ঝামেলা নেই। 60,000 গুণ 3। তোমাদের এমনিতে যে রুল দিয়েছে এই রুলে বেশি ঝামেলা নেই, জাস্ট আমরা যে নিয়মগুলো বলবো একবার করে মনে রাখবা। এরপরে আছে বাড়ি ভাড়া ভাতা মাসিক 25,000 টাকা।
বাড়ি ভাড়া ভাতা মাসিক 25,000 টাকা। এই বাড়ি ভাড়া ভাতা নিয়ে পুরাতন রুলে অনেক রুল ছিল, 3টা রুল মুখস্থ করা লাগতো, কিন্তু বর্তমানে বাড়ি ভাড়া ভাতার কোনো রুল নাই, মানে এইভাবে আলাদা করে মুখস্থ করার দরকার নাই। তোমার বাড়ি ভাড়া ভাতা আছে, তুমি সরাসরি 25,000 গুণ কত মাস, 12 মাস, এই 12 মাস সরাসরি গুণ করে দিবা। আমার কথা বুঝতে পেরেছো? ওকে। এরপরে আছে তোমার অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ 18% হারে 8,000 টাকা। লিখি আমরা অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে ভবিষ্যৎ তহবিলে সুদ ভবিষ্যৎ তহবিলের সুদ 18% হারে 8,000 টাকা। 18% হারে 8,000 টাকা। তাহলে আমাদের মোট 4টা রুল এখানে দিয়েছে, মানে 4টা আইটেম দিয়েছে। তাই এই যে আমাদের ভবিষ্যৎ তহবিলের সুদ পেয়েছি, এই অংশে শুধু বেতন মানে খাতে আয়ে কোনো কাজ নেই, মনে থাকবে না? আমরা যে ভবিষ্যৎ তহবিলের সুদ দিয়েছি, এই শুধু বেতন খাতে কাজ নেই, কারণ বেতন বা চাকরি খাত যাই বলি না কেন, আমরা পরবর্তী যে অন্যান্য খাত, বিনিয়োগ খাত বা অন্যান্য বিষয়, তখন আমাদের কাজে লাগবে। আর একটা সহজ কথা মনে রাখবা, একটা টিকা লিখে নাও যে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ মোট বেতনের 33% কম হলে সম্পূর্ণ কর অব্যাহতি। কর অব্যাহতি মানে বোঝো, কোনো কর দেওয়া লাগবে না। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ মোট বেতনের 33% কম হলে সম্পূর্ণ কর অব্যাহতি প্রাপ্ত, মানে কর দেওয়া লাগবে না 33% কম যদি হয়, যদিও এই অংশের কাজ এখানে ছিল না। ওকে, তারপরে আমাদের আর একটি মাত্র আইটেম আছে এখানে, 5 নাম্বার আইটেম আমরা লিখে নেই। ব্যাংক হতে তাকে একটি গাড়ি দেওয়া হয়েছে যা তিনি সম্পূর্ণ ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। ওকে, তাহলে আমাদের ব্যাংক হতে কত টাকা কিছু বলা নেই। ওকে, তাহলে আমরা লিখি ব্যাংক হতে তাকে একটি গাড়ি দেওয়া হয়েছে যা তিনি সম্পূর্ণ ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। ব্যাংক হতে তাকে একটি গাড়ি দেওয়া হয়েছে, ঠিক আছে, তাকে একটি গাড়ি দেওয়া হয়েছে যা তিনি সম্পূর্ণ ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। এখানে দেখো কোনো টাকা দেওয়া নেই। তা আমি তোমাদের এমনিতে গতদিন রুল যখন দিয়েছিলাম তখন শিখাইয়েছিলাম, যদি গাড়ি 2500 সিসির নিচে হয়, কি বলেছি বলতো ভাইয়া, যদি গাড়ি 2500 সিসির নিচে হয় তখন আমাদের প্রতি মাসে 10,000 টাকা হিসাবে কত টাকা বলতো, 1,20,000 টাকা লিখতে হবে। তো মনে রাখবা, যখন আমার এই যে 5 নাম্বার আইটেমে গাড়ির সিসি কি উল্লেখ আছে, তোমরাই দেখো
না ভাই। সিসি উল্লেখ না থাকলে তোমরা মনে করবা, টিকা লিখে দিবা। মনে করা হলো ওই যে ব্যক্তির নাম কে কেনে, জনাব আসমা এবি ব্যাংকের নিকট থেকে 2500 সিসির নিচে গাড়ি পেয়েছে। কি বলবা? 2500 সিসির নিচে গাড়ি পেয়েছে, এজন্য গাড়ি ভাড়া ভাতা হিসাবে প্রতি মাসে 10,000 টাকা হিসাবে বার্ষিক 1,20,000 টাকা ধরা হয়েছে। না বোঝনি? বুঝছি ভাই। এই 5 নাম্বার আইটেমে যদি সিসি উল্লেখ থাকতো এবং ওই সিসি যদি 2500-র উপরে, মনে করো 2550 বা 2600 বা 3000 এমন থাকতো, তখন শুধুমাত্র মাসিক 25,000 টাকা হিসাবে বার্ষিক 3 লক্ষ। না বোঝনি? আর সাধারণ অবস্থায় সাধারণ কোনো কর্মচারী 2500 সিসির উপরে গাড়ি পাবে না। বুঝতে পেরেছ? এটা যদি কোনো কিছু উল্লেখ না থাকলে তুমি মনে করবা যে 2500 সিসির মধ্যেই গাড়ি পেয়েছে। আমার কথা ক্লিয়ার? ক্লিয়ার। আর যদি উল্লেখ থাকে তখন তো বুঝেই নিবা যে 2500-এর মধ্যে থাকলে প্রতি মাসে 10,000, 2500 সিসি পার হলে কত হবে? 25,000। এ মনে রাখা সহজ উপায়, 2500 সিসি পার হলেই 25,000 করে প্রতি মাসে। তো উল্লেখ না থাকলে তুমি 10,000 করে ধরবা আর লিখে দিবা টিকায় যে ধরে নেওয়া হলো যে 2500 সিসির মাঝেই গাড়িটা পেয়েছে। না বোঝো নাই? বুঝেছি ভাই। তাহলে আমরা এই অঙ্কটা এখন সমাধান করব। যেহেতু তোমাদের এই হ্যাঁ, সম্পূর্ণ 2500 সিট, তখন কি করবো? তখন কোনটা করবো? বলো 2500 যদি থাকে, জি ভাইয়া। ও তুমি তো 10,000 করে ধরবা, তখন 2500-র মধ্যে 10,000, 2500 এক হয়ে গেলে তখন 25,000। না বোঝনি? জি ভাইয়া, বলে। ঠিক আছে, তাহলে আমি এখন তোমাদের এই অঙ্কটা সমাধান করাবো। প্রথমে আমরা যে বিষয়টা লিখবো ভাইয়া, করদাতার নাম। যেহেতু তোমরা এর আগে কখনো অঙ্ক করনি, তা আমি যদি প্রথমেই মুখে মুখে বলি বুঝবা না। সহজ হোক অঙ্ক, আমরা কিছু অঙ্ক তোমাদের বোর্ডে সুন্দর করে করে দেখাবো। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে, আমরা যদি তোমাদের শিটটা দিয়ে দিতে পারতাম তাহলে খুব দ্রুত আরো ভালো বুঝতাম। শিট দিয়ে দিবানি, আমরা ওই যে ঠিক করে নেই শিটগুলো ভালো করে। শিট না করলে, ঠিক না করে তোমাদের দেওয়া যাচ্ছে না পুরাতন শিট। ওকে, তা বলো করদাতা। করদাতার নাম কি ছিল? জনাব আসমা। আসমা। ইয়েস, এখন আর ম্যাডামদের কিন্তু ম্যাডাম ডাকা যাবে না, স্যার বলতে হবে, তাই তো? জি স্যার। এখানে জনাবা দিইনি, দেখছো? জনাব আসমা। তুমি এখন কোনো বড় উচ্চপদস্থ মানে চাকরি করে মনে করো এমন ম্যাডামকে তুমি ম্যাডাম বলে ডেকো, তবে অশিক্ষিত। তাহলে আমাদের অশিক্ষিত হওয়ার দরকার নেই, আমরা স্যার বলবো। স্যার বললে কোনো ম্যাডাম মাইন্ড করবে না, বুঝতে পেরেছো? জি ভাই। কিন্তু কোনো কারণে তুমি যদি, যে ম্যাডাম মাইন্ড করে ওই ম্যাডামকে যদি তুমি ম্যাডাম বলে ডাকো তাহলে সমস্যা। ওকে, তাহলে এখন এই অঙ্কে কিন্তু আমাদের ঠিকানা লেখা নাই বা কর অঞ্চলও লেখা নাই, তাহলে আমরা জাস্ট ঠিকানা লিখে ডট ডট দেবো, কারণ আমি ঠিকানা জানি না কিন্তু আমাকে লিখতে হবে। এই যে ঠিকানা লেখা শেষ আমার। না বোঝনি? মানে তোমার ঠিকানা লেখা নেই, তারপরেও তোমাকে এটা লিখতে হবে। তারপরে লিখতে হবে কর অঞ্চল। আমি সব অঙ্ক এটা দেখাই দেবো না, কিন্তু এই প্রথম করাচ্ছি যাতে তোমরা বোঝো। এই যে মানে আমার ঠিকানা নেই তাই ডট ডট। আমার কোশ্চেন পড়ে দেখেছি কর অঞ্চলও নেই, তাই আমরা কি দিয়েছি? ডট ডট। হ্যাঁ, এভাবে মনে রাখতে হবে। এরপরে তোমাদের মনে রাখতে হবে আবাসিক মর্যাদা। হ্যাঁ, যদি থাকে লিখবা, যে না থাকে দরকার নাই, জাস্ট এভাবে লিখে রেখে দিবা আবাসিক মর্যাদা, মানে উনি কোন পদে আছে। এই ডট ডট দিয়ে দিলাম, আবাসিক মর্যাদা নাই। আর একটা কি বলেছিলাম? TIN। TIN মানে টিন নাম্বার বা টিন সার্টিফিকেট। হ্যাঁ, TIN
এন, টিন, মানে টিন সার্টিফিকেট যদি না থাকে এইভাবে ডট ডট দিয়ে দিবা। তাহলে আমাদের এই অংশ হয়ে গেল। এরপর তোমরা সব থেকে ভালো হয় ভাইয়া আয় বর্ষ আগে লেখা। তোমরা চাইলে কর বর্ষ আগে লিখতে পারো, কিন্তু তোমাদের ভুল হয়ে যেতে পারে। এই জন্য কি লিখবা আবার বলো ভাইয়া? আয় বর্ষ আগে লিখবা। তাহলে আয় বর্ষ কত এখানে বলো তো? বছর 23 ও পাগল, 22 22-23। ওই তোমাদের পরীক্ষার সময় এরকম তাল ভাবনা চলবে, কারণ তোমরা যখন পরীক্ষা দিবা তখন তো 25 সাল, বুঝলি? তখন মনে হবে ভাই এত ব্যাকডেটেড কোশ্চেন কি আসবে? আমাদের তো উচিত আয় বর্ষ 23-24 হওয়া আর কর বর্ষ 24-25 হওয়া। তোমরা যখন পরীক্ষা দিচ্ছ, কিন্তু তোমরা তো পরীক্ষা দিবা 23 সালের পরীক্ষা, বুঝলি? জি ভাই আর তোমাদের এখন দেখো সব বই, কোন বই কি আয় বর্ষ 23-24 বের হয়েছে দেখবা? সব বই 22-23। এখন যত বই আছে সব কি 22-23। তাহলে তোমাদের বই কি বাতিল হয়ে গেল? এর লজিকের বিষয়। হ্যাঁ, এই লজিক গুলো অনেকেই বুঝতে চায় না, তর্ক করে। ওকে, লজিক না বুঝলি পরীক্ষার হলে যে বুঝবে আমার কি। এখন দেখো কর বর্ষ কত লিখবো? 23-24। ওকে, কারণ তোমাদের কোশ্চেন কিছুদিনের মধ্যেই স্যাররা জমা দিয়ে দেবে, বুঝতে পেরেছো? তোমরা তোমাদের সেকেন্ড ইয়ারের কোশ্চেন মনে করো আর কিছুদিনের মধ্যেই তোমাদের যখন টেস্ট পরীক্ষা হয়ে যাবে, সাথে সাথে তোমাদের এই কোশ্চেনের আছে মনে করো স্যাররা মেন যে বোর্ড পরীক্ষা, ওই বোর্ড পরীক্ষার কোশ্চেন জমা দিয়ে দেবে। পরীক্ষা এবার যেদিন হয় হোক। এই জন্য ওই ব্যাকডেট বলতে হচ্ছে আগের যে বই তোমাদের পাবলিশড হয়েছে তার আলোকেই। আর এই নতুন বই যত পাবলিশড হয় কোনোটাই মনে করো ওই সরকারি নিয়ম বাদে পাবলিশড হয় না। তার মানে কি ওই বইটাই তোমাদের জন্য। এবার মনে করো তোমাদের আবার এই জুন মাস যখন পার হয়ে যাবে, আর তো বেশি দিন নেই, আর 1 মাস পর না? তার মানে জুলাই মাসে আবার নতুন কর বর্ষ চলে আইবে। তোমাদের তো তাই শেখালাম যে জুলাই মাসের 1 তারিখ থেকে কি হয়, নতুন কর বর্ষ। তাহলে এখন তোমাদের তখন মনে হতেই পারে যে ভাইয়া তাহলে তো এই যে পরিবর্তন হয়ে গেছে আমাদের। কিন্তু তোমরা তো ওই কর বর্ষের লোক না, তোমরা তো এই যে এই কর বর্ষের লোক, বুঝতে পেরেছ? এই হচ্ছে একটু ঝামেলা। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উচিত এই জাতীয় সাবজেক্ট যদি থাকে সুন্দর একটা বিবৃতি দিয়ে মানে একটা জানিয়ে দেওয়া, একটা নোটিশ দেওয়া উচিত। নয়তো এত ছেলে মেয়ে কনফিউজ থাকে, স্যাররাও তো কনফিউজ থাকে। তো যাই হোক, তোমরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে আগে বলো ভাইয়া। ওকে, এবার লিখবা চাকরি হতে মোট আয়। চাকরি, এই কয় হস্যু দিবা না কিন্তু, কারণ তুমি দেখবা মেন বানানে ছ একার কয় হস্যু রয় দীর্ঘ নাই, রয়সী নাই, ছ একার ক রয় হস্যি আছে দেখবা। চাকরি, চাকর থেকে মনে করে না ওই যে প্রকৃতি প্রত্যয় করে চাকরি হয়েছে, বুঝেছো? জি ভাই তাই যারা এই যে চাকরি করে ওরা তো কোনো, যেমন সরকারি চাকরি করলে সরকারি এই যে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চাকর না, তখন না আমরা লজ্জায় বলি না আমরা জব করি, তাই তো? ওকে, তোমাদের দাদারা যদি থাকে মেলা মুরব্বী, জিজ্ঞাসা করে দেখবা অনেকেই যোগ্যতা থাকা সত্ত্বেও তখন কোন এলাকার জমিদার বা হ্যান ত্যান ওরা ওই চাকরি করতে চাইতো না, কিন্তু এখন তো সেই আগ্রহ, বুঝেছো? আর এখন তো ছেলেদের চাকরি ছাড়া বিয়েও হচ্ছে না। মোট আয় নির্ণয়, আগে চাকরি করতে চাইতো না মানুষ, দূর চাকরগিরি করবে কিনা আমাদের এত সম্পদ থাকতে। এখন চাকরি দেখুন সবাই পাবো হ্যাঁ, চাকরি ছাড়া বিয়ে হচ্ছে না, তুমি কি বলছো? এখানে অনেক ছেলে আছে খালি বিয়ে শাদী করার জন্য সার্টিফিকেট তৈরি করছে, জিজ্ঞেস করো। অনেকেই আছে যোগে জাগে পড়তে হয় তাই পড়ছে, মনে করে না যাতে বলতে পারে যে আমার অনার্স মাস্টার্স কমপ্লিট। কি আর করা, সব কপাল। তাহলে এখন দেখো আমাদের এখানে টাকার ঘর কটা কাটবো সবসময় বলো তো ভাইয়া? 2টা। যদিও আমাদের একটা টাকার ঘরেই হয়ে যায় এখনকার অঙ্কে, তারপর তোমার টাকার ঘর 2টা রাখবা।
বিবরণ টাকা টাকা। তাহলে এখানে আমাদের আবারও হেডলাইন লিখবা, চাকরি হতে আয়, চাকরি হতে আয়। আমি তোমাদের ধারা শিখাই দিয়েছিলাম, বলো তো ধারা কত? 32 থেকে 34। হ্যাঁ, চাকরি হতে আয়। সব নোট করবা কিন্তু। এখানে যে কথাগুলো আমরা বলতেছি এটা কোনো মানে বানানো কোনো কথা না, সব এক টাইপের মুখস্থ বিদ্যা টাইপের। হ্যাঁ, ধারা জাস্ট সিস্টেম গুলো নিয়মগুলো বুঝাইতে হবে, তাই আমি বোঝাচ্ছি। 32 থেকে 34, নাই তো এগুলো আসলে মুখস্থ বিদ্যার সাবজেক্ট। আর সিস্টেম গুলো তোমরা এর আগে কখনো করো নাই, তাই মনে করো আমাদেরকে এই সিস্টেম গুলো শিখাই দিতে হয় গাইডলাইন হিসাবে, আর কোনো কিছু না। চাকরি হতে আয় আমরা ধারা লিখেছি কত ভাইয়া? 32 থেকে 34। এখন তোমরাই দেখো 1 নাম্বার অপশনে কি ছিল আমাদের? মূল বেতন 60,000 টাকা। দেখো আমরাও লিখবো এখানে মূল বেতন, একেবারে কপি করব। তোমাদের বেশি ঝামেলার অঙ্ক এই চ্যাপ্টারে নাই বললেই চলে, নতুন নিয়মে। তাহলে মূল বেতন 60,000 গুণ 12 মাস, 12 দিয়ে গুণ করো ভাইয়া। তোমরা বাংলাই করো, এটা ইংলিশে করার দরকার নেই অঙ্কটা। বলো ভাইয়া। 7,20,000। তাহলে মূল বেতন, এর কোনো কাটাকাটি নেই, তাই দেখো একবার আমরা আউট অফ কলমে দিয়ে দিলাম। 7 লক্ষ কত? 20,000। ওকে, ফাইন। 2 নাম্বার রুলস দেখো কি ছিল আমাদের? বোনাস 3 মাসের মূল বেতনের সমান। তাহলে লিখবা বোনাস। ছোটবেলার মতো অঙ্ক করতেছে এখন। 60,000 গুণ 3। এই যদি তোমরা না পারো পরীক্ষার হলে, লজ্জা। দেখো কত সহজ অঙ্ক। 60,000 গুণ 3 কত? 1,80,000। হ্যাঁ, তাহলে এই দুইটার কোনো রুলস নাই, ঠিক আছে। এরপর আমাদের বাড়ি ভাড়া ভাতা দেওয়া আছে প্রতি মাসে কত? 25। এই বাড়ি ভাড়ার ভাতার আমি আবারও বলতেছি, এখন বর্তমানে কোনো রুলস নাই। আগে অনেক রুল ছিল, ওই রুলস নিয়ে আর কথা না বলি। বাড়ি ভাড়া এই একটা সাবজেক্ট আমাদেরও দেখে তারপরে মন কোনো ক্লাস নেওয়া লাগে। অন্য কোনো সাবজেক্ট আল্লাহ রহমতে আমার দেখা লাগে না আপাতত, কিন্তু এই সাবজেক্টও তুমি আগের জ্ঞানে কথা বলতে পারবো না, বুঝেছো? নতুন যে রুলস হয়েছে, এই রুলস নিয়ে কথা বলতে হবে, অবশ্যই দেখা লাগবে অঙ্ক। গুণ করো, কত হয়? 3 লক্ষ। 3 লক্ষ। তাহলে এই যে বাড়ি ভাড়া ভাতা আমাদের 3 লক্ষ টাকা চলে গেল। এর কোনো কাজ নাই, এজন্য আউট অফ কলামে দিয়ে দিয়েছি। এরপর আসো আমাদের 4 নাম্বারে আছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে সুদ 18% হারে কত টাকা? 8,000 টাকা। হ্যাঁ, কিন্তু আমি রুলে বলেছিলাম যে মূল বেতন কত হয়েছে এখানে? 20,000। এর তার থেকে মনে কোনো 3 ভাগ করো বা 33% করো, একই কথা। 1 থেকে কত হয় দেখো? ভাইয়া এটা কি 7,20,000 কি 33%? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 7,20,000 33%। তাহলে 2,37,600 আসতেছে। আচ্ছা আচ্ছা, তোমরা দেখো তো কম কিনা। আমরা যে রুলটা দিয়েছি ওই রুলের থেকে তোমাদের এই মান 8,000 কম না, এজন্য এটা সম্পূর্ণ কর অব্যাহতি। তোমরা যদি চাও এখানে কোশ্চেনে লিখতে পারো যে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের দান, এবার লিখে রাখতে পারো নিচেই সম্পূর্ণ কর অকর ধার্য বা কর অব্যাহতি, এই কথাও লিখতে পারো। অথবা শুধু টিকাই যে লিখে দিবা, টিকাই যে কি লিখে দিবা যে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ মোট বেতনের 33% কম হলে সম্পূর্ণ কর কি? অব্যাহতি। ওইটাই লিখে দিও, খালি টিকাই লিখে দিও, আর এখানে দেখানোর দরকার নাই। বুঝতে পেরেছ?
এরপরে আসো, তোমাদের পরের রুল কি আছে? আরেকটা জিনিস ভাইয়া, এটা তাহলে কি 18% বা 8,000-এর কোনো কাজ হবে না? না না না, এর আপাতত কোনো কাজ নেই। ওই সুদ নির্ণয় টির্ণয় ওগুলো আমি পরে বোঝাবানি। আর এখানে ডিরেক্টলি সুদ বলেই দিয়েছে তোমাকে, হ্যাঁ, যে তহবিলের সুদ 8,000 টাকা, মানে এটা 18% হারে করে, তাই 8,000 টাকা হয়েছে। যাই হোক, আপাতত এর কোনো কাজ নেই, কারণ তোমরা বুঝলা যে মূল বেতনে 33% করে এই 8,000-এর থেকে বেশি হলো, এই জন্য কর অব্যাহতি। মানে মূল বেতনের 33% পর্যন্ত তুমি অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান করতে পারবা। ওর জন্য সরকারের কোনো কি দেওয়া লাগবে না, কর দেওয়া লাগবে না। আগে বেসিক বিষয় ক্লিয়ার হও। আমি যে অঙ্ক আউট অফ কলমে লিখছি, তার মানে ওই টাকাগুলো লিখতেছি ওই যারা চাকরি করে তাদের কর দিতে হবে ওই টাকার উপরে, বুঝেছো? আর এই যে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে যে সুদ হলো, এর উপরে কি করা লাগবে না, কর দেওয়া লাগবে না। ওকে, তাহলে এই পর্যন্ত মনে হয় ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো তোমাদের মোটর গাড়ি দিয়েছে, আর আমি বলেছি যদি কোনো কিছু উল্লেখ না থাকে মনে করবে এটা 2500 সিসির নিচেই, এজন্য প্রতি মাসে 10,000 টাকা, ঠিক আছে না? জি ভাইয়া। তাহলে আমরা এখানে কি লিখবো বলো তো? মোটর গাড়ি সুবিধা, মোটর গাড়ি সুবিধা। ও ভাইয়া, এখানে আমরা তাহলে 10,000 গুণ কত লিখবো? 12। তাহলে মোট কত হয়? 1,20,000। আচ্ছা ভাইয়া, তোমরা এবার এই 4টা আইটেম একটু কষ্ট করে যোগ করে আমাকে বলো তো কত হয়, একটু কষ্ট করে যোগ করো। তেরো লক্ষ 20,000। ওকে, বাহ। 13 লক্ষ কত বললে আপু? 20,000। 20,000। ওকে, তাহলে আমাদের 13,20,000 টাকা এটা কি কি হতে এসছে? চাকরি হতে আয়। তাহলে এই অংশটা আমরা মোট প্রাপ্ত কি লিখবো? আয় বা বেতন, যা ইচ্ছা লিখতে পারি না, পারি না? মানে তুমি যদি কোথাও চাকরি করো, তোমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে তুমি বেতন কত পাও, তখন কিন্তু মানুষের মূল বেতন যে প্রতি মাসে 60,000 করে পায় এটা বলে না, জি ভাইয়া। কিন্তু আনুষঙ্গিক আরো কিছু পায়। এই জন্যই তো সরকারি চাকরির এত কদর, বুঝো নি? এই বোনাস পাবে, তারপরে বাড়ি ভাড়া ভাতা পাবে, তারপরে এখানে দিচ্ছে মোটর গাড়ির সুবিধা, এছাড়া আরো আছে যেমন চিকিৎসা ভাতা, তারপরে অন্যান্য বিভিন্ন সুবিধা থাকতে পারে। ওই শ্রান্তি নামক একটা ভাতা আছে, মনে করো অনেকদিন চাকরি বাকরি করে তুমি হচ্ছে গিয়ে ক্লান্ত, তুমি এখন কোথাও ঘুরতে যাবা, তার জন্য ভাতা। তারপরে মনে করো হঠাৎ করে তোমার দ্রব্যমূল্য দাম বৃদ্ধি পেয়েছে, তার জন্য ভাতা। এ জাতীয় অনেক ভাতা আছে, বুঝেছো ভাইয়া? এই জন্য মানুষ এই যে চাকরি, সরকারি চাকরির জন্য ইয়ে করে, মানে এত কষ্ট করে। যাই হোক, আমরা বলতে পারলাম যে মূল বেতনই আসলে না, দেখো 7,20,000, কিন্তু ওভারঅল পাচ্ছে কত ভাইয়া? 13,20,000। আসলে যারা দেখবে বিসিএস ক্যাডার, ওদের মূল বেতন যা হিসাব করে ওভারঅল বেতন ডাবলই হয়ে যায়, দেখবে না হয় মূল বেতন 22-23,000, দেখলো টোটাল 40-42 এরকম পাচ্ছে, হিসাব করে দেখবে না হয় এমনটাই হয়, ঠিক না? আচ্ছা, এই 13,20,000 টাকার উপরেই সরকারের কর দিতে হবে, বিষয়টা এমন না। তাই এরপর তোমার যে রুলটা মনে রাখতে হবে, সবাই লেখো নতুন করে সুন্দর করে, বাদ কর অব্যাহতি প্রাপ্ত হয়। কি বলেছে আবার বলো? কর অব্যাহতিপ্রাপ্ত। অব্যাহতি মানে তুমি যে প্রাপ্ত আয় করেছো, এই প্রাপ্ত আয় থেকে কি পরিমাণ কর মৌকুফ হবে। মৌকুফ মানে তো মাপ, তো একেবারে সরাসরি মাপ কথা না লিখে আমরা অব্যাহতি লিখছি, বুঝতে পেরেছো?
কি একটু সম্মান দিয়ে বা একটু ভালো ভাষায় লেখা হয়। ওই যেমন তোমরা অ্যাকাউন্টিং করার সময় যারা যারা গরুর ব্যবসা করে মনে করে নাও, ওদের আমরা কি বলি? একজনের গরু আর একজন বেচে দিল, ওদের আমরা কি বলি বলো তো? দালাল বলি না? দালাল বলি। তা ওই হচ্ছে আমরা যখন ওই যে কি শেয়ার কেনা বেচা করি, ও তো এক প্রকার দালাল, তো ওরে আমরা দালাল বলি না, কি বলি? তাহলে কার মনে আছে দেখি? অবলেখক নাকি কে জানে হবে? অবলেখকের কমিশন? না, কমিশন এজেন্ট। কমিশন এজেন্ট না, যদিও ওইটা যারা, ওটা তো অবলেখকের কমিশনই মনে হয় বলা হয়। শেয়ার যারা লেখালেখি করে বা কেনা বেচা করে দেয়, অবলেখকের, অবলম্বিত করে দেয় সব। হ্যাঁ অবলেখকের কমিশনই বলে। মানে একটু আমাদের কি সুন্দর ভাষায় এটা বলি, তাই না? তো যাই হোক, ওটা নিয়ে আমাদের কোনো কথা না। তাহলে এখন এই যে রুল, যে কর অব্যাহতি প্রাপ্ত আয়, তুমি এখানে লিখবা ভাইয়া যে চাকরি হতে মোট প্রাপ্ত আয়ের, লেখো চাকরি হতে মোট প্রাপ্ত আয়ের 1/3 অংশ, কি বলেছি বলো তো ভাইয়া? মানে 3/1 অংশ, অর্থাৎ ভাইয়া ওখানে কত টাকা? 13,20,000 গুণ 1/3 কত হয়? একটু ক্যালকুলেশন করে বলো আমাকে। একটু ক্যালকুলেশন করে আমাকে একটু বলো। 4,40,000। 4,40,000। ওকে, 4,40,000 টাকা। মানে এটা কর মৌকুফ হবে, মানে অব্যাহতি দেবে সরকার, ঠিক আছে? অথবা তাহলে এটা যে আমরা 3/1 করে পেয়েছি, এটা কি তোমরা ক্লিয়ার হয়েছো? জি ভাইয়া। অথবা 4,50,000 টাকা, যেটি কম। 4,50,000 টাকা বেশি। যেটি কম, এখানে লিখে দেবা ব্র্যাকেটে যেটি কম। তো তোমরাই বলো কম কোনটা? 4,40,000 টাকা। এটা ব্র্যাকেটে বিয়োগ করে দাও, বিয়োগ করে কত হয় বলো আমাকে। বলো বলো বলো। 8,80,000। 8,80,000। এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। এবার যে আমি টিকার কথা বললাম, এই টিকাগুলো নিচেই লিখবা। এখানে টিকা দিয়ে লিখবা 1 2, যেগুলো টিকা আছে ওই টিকাগুলো লিখবা। তাহলে এটা চাকরি হতে মোট কি আয়, এখানে লিখে দিবা। হ্যাঁ, চাকরি হতে মোট আয়। অঙ্ক কিন্তু শেষ। আর টিকাটা নিচে লিখে দিবা। 1 নম্বর টিকা বলেছিলাম যে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কি সুদ মোট আয়ের কত 33% এর কম হলে সম্পূর্ণ কর অব্যাহতি। আর 2 নম্বর টিকা কি বলেছিলাম? ধরা হলো যে নিয়োগকর্তার প্রাপ্ত গাড়িটি 2500 সিসির নিচে, তাই প্রতি মাসে 10,000 টাকা হিসাবে 1,20,000 টাকা ধরা হয়েছে। কনসেপ্ট ক্লিয়ার? আমরা তাহলে আরো একটা অঙ্ক করবো এখন। হ্যাঁ, এখানে তো মাত্র 2টা টিকা হলো। হ্যাঁ। এই যে ক্লাসে বলেছি না যে টিকা যদি নাও হয় তাহলে বানাই দিতে হবে। হ্যাঁ, এই যেগুলো টিকা নেই মোটামুটি সেগুলো লিখবা কোত্থেকে, বুঝেছো? তোমরা যখন সম্পূর্ণ অঙ্ক করবা তখন তোমার সম্পূর্ণ
বইয়ের হচ্ছে টিকাগুলো জানা হয়ে যাবে, আর আমি গুছাইয়ে শিটও দেবো, ঠিক আছে? সমস্যা নেই। যেগুলো টিকা আছে ওগুলো তো অবশ্যই দিবা, আর যেগুলো নাই সেগুলো তো আর দেওয়ার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আরো একটা অঙ্ক করতে পারি, ঠিক আছে? ভাইয়া 2 নম্বর টিকাটা আরেকবার বলবেন? 2 নম্বর টিকাটা হ্যাঁ বলবো। ধরে নেওয়া হলো নিয়োগকর্তার প্রাপ্ত গাড়িটি 2500 সিসির নিচে। এজন্য প্রতি মাসে 10,000 টাকা হিসাবে 1,20,000 টাকা ধরা হয়েছে। কনসেপ্ট ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এই হচ্ছে বিষয়। তাহলে তোমরা আরো একটা অঙ্ক লেখো ভাইয়া। আমি কি লিখবো না তোমরা মুখে মুখে বললে লিখতে পারবা? না আমি লিখে দিলে ভালো হবে? বলো, আমি তাহলে লিখবো, সমস্যা নেই। লিখলেই ভালো হবে। ওকে, তাহলে লেখো নিম্ন বর্ণিত তথ্যাবলী হতে জনাব আকরাম খানের 2022-23 আয় বছরের চাকরি হতে মোট আয় নিম্নরূপ। এগুলো ভুল হলেও কোনো সমস্যা নাই, তোমার নিজের নামও লিখতে পারো, কিন্তু আমি যে আইটেম গুলো দিব এগুলো মনে রাখলেই হচ্ছে। যেমন এখনকার আইটেম কিছুটা এমন, এটা আমি একটু লিখে দিই। 1 নাম্বার আইটেমটা এমন আছে ভাইয়া, 15,000। ভাইয়া আয় বর্ষ কত বলছিলেন এখানে? ওই 22-23 বলেছি আয় বছর, হ্যাঁ 22-23। 15,000 এরপর লেখা আছে এইভাবে হাইপেন দিয়ে 1,000 গুণ 4। দেখেছো? ইবি। এরপর লেখা আছে ভাইয়া 15,000। আমি এগুলো 15 এগুলো লিখে দিই, না তো পরে আবার তোমরা আমারই বোঝাইতে ঝামেলা হবে না। 3 হাইপেন দিয়ে 23,500। তার মানে এমন বুঝাইলো ভাইয়া 15,000 স্কেলে ওই ব্যক্তি চাকরিতে জয়েন করেছে, আর তার প্রথম 4 বছর 1,000 করে বৃদ্ধি পাবে, আর পরবর্তী 3 বছর 1,500 করে বৃদ্ধি পাবে। তোমরা কিছুদিন পরেই কিন্তু চাকরিতে অ্যাপ্লাই করবা, বা তোমরা যখন পেপার পড়ো তখন দেখবে এই জাতীয় লেখা থাকে। তাই তোমরা এখন থেকে এই তথ্যগুলো বুঝতে পারবা যে এর মানে কি বোঝাচ্ছে, না বোঝনি? আচ্ছা, এখানে যেই পর্যন্ত হিসাব দিয়েছে এই পর্যন্ত তার বেতন কত হবে? 23,500 টাকা। স্কেলে 30শে জুন তারিখে টাকা, স্কেলে টাকা, স্কেলে 30শে জুন তারিখে, 30 জুন তারিখে। তোমরাই বলো জুন তারিখ এটা শেষের দিকে বছরের, না মাঝামাঝি, না শুরুতে? কে বলবে? শেষের দিকে। কারণ শুরু কখন? জুলাইয়ের 1 তারিখে শুরু আর জুন মাসের 30 তারিখে শেষ। তাহলে তুমি যখন ট্যাক্সের অঙ্ক করবা
জানুয়ারি থেকে ডিসেম্বর কখনোই আর হিসাব করবা না, সব সময় জুলাই থেকে তুমি যখনই ট্যাক্সে আসবা তখনই মনে করবা যে জুলাই মাসে শুরু হয় আর শেষ হয় জুন মাসে, মন থাকবে না? এটা মাথায় রাখবা। হ্যাঁ, তাহলে মনে করবো অঙ্ক সহজেই বুঝবা। তো মূল বেতন 20,500, তাহলে বলো এর 20,000 যদি 500 হয়, আমি এই জাতীয় অঙ্ক বুঝাইছিলাম। দেখো এই 15,000 আর 4 বছর যদি 1,000 করে বৃদ্ধি পায় তাহলে 4,000, তাহলে 15 আর 4 কত হয়? 19,000, মানে এই দিকে 19,000। কিন্তু ও বর্তমান ওই ব্যক্তি বেতন পাচ্ছে কত? 20,500। তার মানে পরবর্তীতে এখান থেকে একবার 1500 টাকা যোগ হয়েছে না হয়নি? হয়েছে। তার মানে নতুন করে যখন বৃদ্ধি পেয়েছে কত টাকা বেতন বৃদ্ধি পেয়েছে? 1,500। 1,500। এটা কি সহজে ক্লিয়ার হয়েছে তোমরা? জি স্যার। ওকে, এই যে এই পর্যন্ত অবশ্যই তোমাদের ভালো করে বোঝা লাগবে। আচ্ছা, এরপরে আরো বলেছে এত টাকা তার বেতন বৃদ্ধির তারিখ, এই যে বলে দিয়েছে তার বেতন বৃদ্ধির তারিখ, বেতন বৃদ্ধির তারিখ। তোমরাই বলো তার বেতন বৃদ্ধির তারিখ। এরা বলেছে 20 নভেম্বর, এখানে বলেছে কবে বলেছে? 20 নভেম্বর। দা বলো বেতন বৃদ্ধির আগে কত করে পেয়েছে? 20,500। ও পাগল, বেতন বৃদ্ধির আগে 19,500 ছিল। ও 19,000। 19,000 না ম্যাম? হ্যাঁ, 19,000 ছিল। আর বেতন বৃদ্ধি পেয়েছে 1500, তার মানে বেতন বৃদ্ধির পরে কত? 20,500। এটা পরে। আর এই যে 1900 এটা কি আগে? তাহলে এই দেখো বেতনটা বৃদ্ধি পেয়েছে কবে? নভেম্বর মাসের 20 তারিখ, ভাঙটি মাস না, মানে মাঝামাঝি মাস না? তাহলে ওই নভেম্বর মাস পুরোপুরি বাদ দাও। নভেম্বরের আগে কয় মাস ছিল? জুলাই থেকে গণ। জুলাই, আগস্ট, তারপরে সেপ্টেম্বর, অক্টোবর। মাসের নামগুলো মনে আছে তো? এই কেউ একজন 12 মাসের নাম বলো। জুলাই মাস থেকে শুরু করো, জুলাই মাস থেকে শুরু করো। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। বলো শেষ পর্যন্ত বলো, তোমার তো শেষ হয়নি। জানুয়ারি বলবে কিনা আবার বলো। এপ্রিল, মে, জুন। হ্যাঁ, এই তো। তোমরা এখন মাস গণনা করবা জানুয়ারি থেকে না, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। এখন যদি কারো বাংলা মাসের কথা বলি কেউ বলতে পারবা? পারবো ভাইয়া। বলো, তিনি বৈশাখ থেকেই বলো দেখি। জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ মাঘ, ফাল্গুন, চৈত্র। বাহ, তুমি তো বেশ ভালোই মনে রাখো। এই আর কেউ একজন বলো 6 মাস 6টা ঋতু। সিরিয়ালি বলতে হবে, আন্দাজে উল্টা পাল্টা বললে হবে না। বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। বর্ষা আগে হয়? গ্রীষ্মকাল। ও, তুমি গ্রীষ্ম ছোট করে বলেছো, আমি খেয়াল করিনি হয়তো। আচ্ছা, মানে তোমরা 4 বড় করে বলতে হবে। এটা তুমি বলো সুন্দর করে দেখি, বলো 6 ঋতুর নাম বলো দেখি। ঠিক আছে স্যার, আমি হ্যাঁ, তুমি বলো ভালো করে, তুমি জোরে জোরে বলো, যেহেতু বলো। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই তো, অনেকেই পারে না। তোমাদের মাঝে যারা আছে এখানে অনেকেই পারে না, সত্যি কথা এটাই। আবার যখন বিসিএস এর জন্য বা চাকরির জন্য পড়বা তখন আবার এগুলো মুখস্থ করা লাগবে না। কোন ঋতুতে কোন ফুল ফোটে হ্যান ত্যান সেগুলো আবার পড়া লাগবে না তোমাদের, বুঝেছ? ওকে, তার মানে আমরা বুঝলাম ভাইয়া জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তাহলে আগে কয় মাস? 4 মাস। 4 মাস। আর নভেম্বরের পরে যদি আমরা গণনা করি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, কয় মাস? 7 মাস। পরে হচ্ছে 7 মাস, মানে পরে বলতে 20,500 পাবে 7 মাস, আর এই 19,000 টাকা পাবে কত মাস? 4 মাস। আর মাঝখানেরটা পরে বের করে নিবানি, এখন আর বলতেছি না। ওকে,
একবার 2 নাম্বার আইটেমটা লেখো ভাইয়া খাতায়। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 40%। তো তোমরা বলো বাড়ি ভাড়া ভাতার বর্তমান কোনো রুল আছে? না এই আমার এই একটা রুল শেখাতে মনে কর না যে কতদিন লেগেছে ছেলে মেয়ের, কারণ এর ছিল 3টা রুল, বুঝেছো? এখন আমি বেঁচে গেছি, তোমরাও বেঁচে গেছো। মূল বেতনের 40%, আমরা সব বাংলায় লিখতেছি কিন্তু, মানে পার্সেন্টেজ সবকিছু বাংলায় লিখতেছি, কারণ এই সাবজেক্টটাই তোমাদের বাংলায় হবে। এই সাবজেক্টটার অঙ্ক, থিওরি সবকিছু, বা এমনকি ওই যে সংখ্যাগুলোও বাংলায় লিখতে পারবা, বুঝতে পেরেছো? জি ভাইয়া। তাহলে এই বাড়ি ভাড়া ভাতা যে মূল বেতন হবে তার 40% বসাই দেবা, কাজ শেষ। না বোঝনি এখনো? আশা করি ক্লিয়ার হয়েছো। এবার বলছে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনে চলে গেল। মাসিক চিকিৎসা ভাতা 2000 টাকা করে, ব্র্যাকেটে লেখা আছে প্রকৃত খরচ 1200। এই প্রকৃত খরচের কোনো কাজ নেই, হ্যাঁ। মাসিক চিকিৎসা ভাতা, মাসিক, এই যে বলেছিলাম না চিকিৎসা ভাতাও পাওয়া যায়। শুধুমাত্র এখন বেসরকারি কলেজ বা স্কুলে স্যাররা বাদে অন্যান্য জায়গায় যারা আছে এইসব সুবিধা অনেক পায়, শুধুমাত্র স্যাররা বঞ্চিত। তবে যারা আবার ওই যে বিসিএস কাটা তারা পায় কিন্তু, বুঝেছো? 2000 টাকা। আর যেই সাবজেক্টের প্রাইভেট পড়ানো যায় না ওই সাবজেক্টের, বিশেষ করে স্কুল এর টিচাররা খুব কষ্ট করে জীবনযাপন করে, কারণ ওরা কারো কাছে হাতও পারে না। আর কারো বাবা যদি হাই স্কুলের টিচার হয় তারা ভালো বুঝবা। এই যে প্রকৃত খরচ 1200 টাকা, ওই প্রকৃত খরচের কোনো কাজ নেই ভাইয়া। এই চিকিৎসা ভাতা বলে 2000 গুণ 12, 12 দুগুণে 24,000 টাকা লিখে দিবা। না এখনো বোঝো নাই? বুঝেছো তোমরা? জি ভাইয়া। ওকে, এরপর লিখেছে তাকে সার্বক্ষণিক ব্যবহারের জন্য একটি গাড়ি দেওয়া হয়েছে যার সকল খরচ নিয়োগকর্তাই বহন করে। তো তোমরা জানো তো এখানে কি রুল দিবা, তোমরাই বলো। কে একজন বলো সুন্দর করে দেখে। 2500 সিসি নিচে হয়। তুমি এই কথাই তো বলবা যে ধরে নেওয়া হলো নিয়োগকর্তা তাকে 2500 সিসির নিচে গাড়ি দিয়েছে, এই জন্য প্রতি মাসে 10,000 টাকা হিসাবে বার্ষিক 1,20,000 টাকার উপরে কর দিতে হবে। না বোঝনি? বুঝেছি। আমি আর এই রুল লিখলামই না তাহলে, হ্যাঁ, মানে এই আইটেমটা লিখলাম না যে সার্বক্ষণিক একটা গাড়ি দিয়েছে, এটা লিখে আর কিছু না, গাড়ি। ওকে, কনসেপ্ট তো বুঝে গেছো, আর কি লেখার দরকার হতো? এবার বলা হয়েছে তিনি তার মূল বেতনের 10% অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে জমা করেন। আচ্ছা, কি লিখেছে বলেছো? তিনি তার, ওকে, তোমরা একটুখানি এখানে এত সিসি সমস্যা নাই। আচ্ছা লেখো তিনি তার মূল বেতনের 10% অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে জমা করেন। তিনি তার মূল বেতনের 10% অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে জমা করেন। প্রভিডেন্ট ফান্ডে জমা করেন। জমা করেন। ওকে ফাইন, তাহলে আমরা এই ছকে অঙ্ক করব, জাস্ট এগুলো মুছে দেব, আর কোনো কিছু করা লাগবে না আমার। তাহলে জনাব আসমার পরিবর্তে এখন কি লিখবো আমরা, বলো? আকরাম। আকরাম, তাই না? আকরাম খান। আকরাম খান।
তামিমের চাচা, তাই তো? অনুরূপ কি স্যার? এই তামিমের চাচা হ্যাঁ স্যার, তামিমের চাচা। আকরাম খান। ওকে, আর বাকি কোনো চেঞ্জ নেই। এরপর এখানে আমরা ধারা ধারা সব ঠিক আছে, মূল বেতনে চেঞ্জ হবে, তাই না ভাইয়া? এ বাবাজির বোনাসও নেই। তোমরা তো আমার মতো এভাবে মুছে করতে পারছো না, দুঃখ। তো এখানে এই যে মূল বেতন ভাইয়া, তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে যে কত তারিখ থেকে কত তারিখ? এটা জুলাই মাসের 1 তারিখ থেকে কবে বলো তো? এটা অক্টোবর, নভেম্বরে যেহেতু বৃদ্ধি পেয়েছে, তাহলে তুমি এরকম লিখবা জুলাই 22 মানে 22 সাল থেকে অক্টোবর 22, তাহলে 4 মাস। 19,000 গুণ 4, এই যে প্রথম কাজ হবে এবার। তো বলো কত হয়? একটু গুণ করে বলো না ভাইয়া। 76,000 76,000 টাকা। আমি যদি ইংলিশে লিখে ফেলি বলবো আমারে, কারণ সব বাংলায় লিখতে হবে এখন। 76,000। 19 এই যে আপু বুঝাই দিলাম, এই যে 4 মাস আগে ছিল, আর এই 4 মাস 19,000 করে পাবে, মনে আছে? 15,000-এর সাথে 1,000 গুণন 4, 1,000 দিলে 19,000। হ্যাঁ হ্যাঁ, মানে তোমার ওটা দেখা লাগবে না, তোমার দেখা লাগবে যে বর্তমান ওর মূল বেতন কত। 20,500, এটা বুঝেছো? ভালো করে বোঝো, বর্তমান ওর মূল বেতন কত বলো তো? মূল বেতন 20,500। দেওয়া আছে তো যে ওর মূল বেতন 20,500, নভেম্বর মাসের 20 তারিখ দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এখন এটা বৃদ্ধি পেয়েছে নভেম্বর মাসের 20 তারিখ, তাহলে বৃদ্ধির আগে কত ছিল? তাহলে ভালো করে বোঝো, এখন আমরা এভাবে হিসাব করে নিলাম মনে মনে যে 15 আর এই 4 19, তারপরে যদি 1500 যোগ করে তাহলে 20,500 হচ্ছে, মিলে যাচ্ছে না যাচ্ছে না? এইভাবে যোগ করে নিয়েছিলাম। তার মানে আমরা ধারণা করলাম যে 20,500 বর্তমান, তার মানে পূর্বে ছিল 19। বিষয়টা এমন না যে 15 আর এই 4 মিলাইয়ে 19 হয়েছে, না বোঝনি আমার কথা? আমরা ওই 20,500 থেকে 1500 মাইনাস করে তাই হচ্ছে 19,000 পেয়েছি, না বোঝনি? 20,500 থেকে আমার এই মাসে বৃদ্ধি পেয়েছে 1500, মানে এই বছর, তাহলে তার পূর্বের বছরে ছিল 19,000, এইভাবে পেয়েছি। আর ওই নভেম্বর, লাইভে দেখবো আমি স্যার, শেষ রিকোয়েস্ট করেন, আমরা লাইভে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো লাইভে চলে যাব, সমস্যা নেই। তাহলে এই যে 19,000 টাকা গুণ 4, 19,000 গুণ 4, তাহলে 76,000 হলো। এখন কথা হচ্ছে ভাইয়া, তোমার তো নভেম্বর মাসের বেতনটাও তো পাবা। নভেম্বর মাসে যদি তোমরা ওই যে বেতন বৃদ্ধি নাও পাইতো, কত পাইতা? তোমরা লাইভ চেক করবা। সবাই লাইভে যাও। ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কিনা একটু বলো, আমি তাহলে আবারও শুরু করব। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমি তোমাদের যেটা বলতেছিলাম ভাইয়া,
এই নভেম্বর মাসেও আমাদের বেতন যদি বৃদ্ধি নাও পাইতো, কত টাকা পাইতাম? 19,000। কোন 19,000? এই যে সেই 19,000। আর বৃদ্ধি পেয়েছে কত? 1500 টাকা। নভেম্বর মাস কত দিনে? 30 দিনে। আচ্ছা, কয় তারিখে বৃদ্ধি পেয়েছে? 20 তারিখে। তাহলে 20 তারিখ থেকে গণনা করো। 20, 21, 22 এভাবে গণো, দেখো তোমাদের 11 দিন হয়। তাই 11 দিয়ে গুণ, 11 দিয়ে গুণ করো। এই ক্যালকুলেশন করে কত হয় একটু বলো তো আমাকে। ক্যালকুলেশন করে একটু কত হয় আমাকে একটু জানাও। মানে নভেম্বর মাসে যদি বেতন বৃদ্ধি নাও পাইতো, কত টাকা পাইতো বলো তো ভাইয়া? 19,000 টাকা পাইতো। আর বেতন বৃদ্ধি পেয়েছে 1500 টাকা। নভেম্বর মাস কত দিনে? নভেম্বর মাস হচ্ছে 30 দিনে, তাই 30 দিয়ে ভাগ। আর 20 তারিখ থেকে 30 তারিখ গণো, দেখো 11 দিন হবে। 20 তারিখ থেকে 30 তারিখ গণনা করো, দেখো 11 দিন হবে ভাইয়া। একটু দেখো, দেখে জানাও। তোমরা ক্লিয়ার হলে তারপর আমরা বলবো, পরের অঙ্কে যাব। একটু দ্রুত জানাও ভাইয়া, একটু দ্রুত জানাও, তাহলে মনে করো আমরা ক্লিয়ার হব, দেন আমরা পরবর্তী আইটেমে চলে যাব। হ্যাঁ, সবাই ক্লিয়ার কিনা একটু জানাও ভাইয়া। ওকে, বলেছো 19,550 টাকা, ঠিক আছে। এখন লক্ষ্য করো, আমাদের পরবর্তীতে বেতন কত করে পেয়েছিল? 20,500 টাকা করে 7 মাস। তো লিখি আমরা ডিসেম্বর ডিসেম্বর 22 থেকে জুন 23 সাল পর্যন্ত। এখানে আমাদের 20,500 করে 7 মাস গুণ করে বলো কত হয়? এটা একটু গুণ করে বলো।
1,43,500। ওকে, তোমরা বলবা তাই লিখবো আমি। জাস্ট এই তিনটা যোগ করে বলো, তাহলে আমাদের অঙ্ক অনেকাংশে শেষ হয়ে যাবে। সম্পূর্ণ যোগ করে আমাকে বলো ভাইয়া। দুই লক্ষ 39,050। 2,39,050 বলেছ। ওকে, তাহলে আমাদের 1 নাম্বার রুল শেষ। এরপর দেখো 2 নাম্বারে আমাদের কি বলেছিল, বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 40%। তাহলে লেখো বাড়ি ভাড়া ভাতা $2,39,050 গুণ 40%। 40% করে বলো, 40% করে বলো কত হয়। $95,620। ইয়েস, 95,620 গেল। আমাদের 2 নাম্বার রুলও গেল। এখন আমাদের 3 নাম্বার রুলে চলে আসো ভাইয়া। 3 নাম্বার রুল, মাসিক চিকিৎসা ভাতা 2,000 টাকা করে। লিখবা চিকিৎসা ভাতা, চিকিৎসা ভাতা 2,000 গুণ 12, তাহলে 12 দুগুণে 24,000 টাকা। 24,000 টাকা। ওকে ফাইন। এরপর আমাদের 4 নাম্বার রুল দেখো, তাকে সার্বক্ষণিক গাড়ি দেওয়া হয়েছে। তো তোমরা বলো গাড়ি ভাড়া ভাতা কত পাবে, বা যানবাহন সুবিধা বা গাড়ি ভাতা সুবিধা, শর্টকাটে যানবাহন সুবিধাও বলতে পারো। যানবাহন সুবিধা বা গাড়ি ভাতা সুবিধা বলতে পারো। তা তোমরা জানো তো ভাইয়া, যদি 2500 সিসির নিচে হয় 10,000 করে 12 মাস, তার মানে কত হবে 1,20,000 টাকা। এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো তো, এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো। মাঝে মাঝে গুগল মিট বা দেহে তোমাদের এভাবে লাইভে নিতে হবে, তাহলে তোমাদের একটু চর্চা হবে বেশি। দেখো এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো তোমরা। এরপর দেখো ভাইয়া, তিনি তার মূল বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান করেন। আচ্ছা, এটা মজার বিষয় শোনো। আমরা প্রথম যে অঙ্কটি করেছিলাম ওটা ছিল সুদ, আর এখানে বলছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান। সুদ হলে কিন্তু ওই যে বলেছিলাম 33% মূল বেতনের, যদি কম হয় তাহলে ওরা দরকার নেই। আর যদি শুধু দান হয়, সুদ না কিন্তু দান, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে। গুরুত্বপূর্ণ একটা আইটেম শেখালাম। তাহলে এখানে 5 দেখো, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান। মূল বেতন ছিল কত, 2,39,050 গুণ 10% করে কত হয় বলো, 10% করে বলো।
একটু 10% করে একটু জানাও কত হয়। 2,39,050 গুণ 10%। দশ পার্সেন্ট করো ভাইয়া দ্রুত। 23,905। ওকে, যোগ করো তো ভাইয়া, এটা যোগ করো, কত হয় বলো, যোগ করে কত হয় বলো। আর এখানে আমি লিখে রাখি বাদ কর অব্যাহতি প্রাপ্ত আয়। ওকে, নিচে দাগ দিবা একটা। যোগ করে কত হয় বলো আমাকে একটু কষ্ট করে। উপরের ওই 5টা আইটেম যোগ করে কত হয় একটু জানাও ভাইয়া। পাঁচ লক্ষ 2,575। ওকে, 5,02,575। ওকে, এবার এই অংশের আমাদের কাজ করতে হবে ভাইয়া। এই যে এই জায়গায় কত একটু দেখো তো ভাইয়া, 3/1 করো। 5,02,575 এর 3/1 করো, কত হয় দেখো। 5,02,575 3/1 করো, কত হয় বলো। এক লক্ষ 67,000। টুমপাক বেশ দ্রুত বলতেছো। 1,67,525। 1,67,525। তাহলে এখন দেখো, অথবা 4,50,000 যেটি কম, তাহলে কম কত বলো তো। 1,67,525 জাস্ট এই মান থেকে বিয়োগ করে বলো, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। জাস্ট বিয়োগ করে বলো, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। দ্রুত একটু বিয়োগ করে বলো ভাইয়া, তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। 3,35,050। 3,35,050। এখন তোমরা বলো, আমি একটু অঙ্কটা একটু ছোট করি, সম্পূর্ণ অঙ্কটা ক্লিয়ার কিনা। তোমাদের সম্পূর্ণ অঙ্কটা ক্লিয়ার কিনা একটু জানাও ভাইয়া, তাহলে আমি ক্লাসটা শেষ করে দিব। সম্পূর্ণ অঙ্কটা ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে। আর কোনো কোশ্চেন থাকলেও বলতে পারো। সবাই যদি ক্লিয়ার কিনা একটু জানাও, আর কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো ভাইয়া।
হ্যাঁ, টিকা দেওয়া লাগবে। যেমন তুমি টিকা দিবা কার, আমি একটু বলে দিই। যানবাহনের টিকা তো তোমাদের মনে আছে। আচ্ছা, আর এই চিকিৎসা ভাতার জন্য টিকা দিবা, যে চিকিৎসা ভাতার ক্ষেত্রে এই প্রকৃত খরচ 1200 টাকা বিবেচ্য বিষয় নয়। চিকিৎসা ভাতার ক্ষেত্রে কি টিকা দিবা, যে চিকিৎসা ভাতার ক্ষেত্রে প্রকৃত খরচ ব্র্যাকেটে 1200 টাকা বিবেচ্য বিষয় নয়। এছাড়া আমাদের আর কোনো টিকা নাই। এবার ক্লিয়ার কিনা বলো? দুইটা টিকা আছে, দুইটা। এই দুইটা টিকা আছে, দেখো ক্লিয়ার কিনা ভাইয়া? চিকিৎসা ভাতার ক্ষেত্রে কি বলবা, যে প্রকৃত খরচ বিবেচ্য বিষয় নয়। চিকিৎসা ভাতার প্রকৃত খরচ বিবেচ্য বিষয় নয়। আর 2 নম্বর টিকা, যে গাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে 2500 সিসির নিচেই হলে প্রতি মাসে 10,000 টাকা হিসাবে বার্ষিক 1,20,000 টাকা কি করযোগ্য আয়। এই শেষ, দুইটা টিকা। আচ্ছা, ইবি কি? জাস্ট এখানে মনে করো না 15,000, এটা ইবি বলতে তোমার বছরকে বোঝানো হয়েছে, বছর। ইবি বলতে তোমার বছরকে বোঝানো হয়েছে ভাইয়া, বছরকে বোঝানো হয়েছে। আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ইবি বলতে তোমার বছরকে। টিকা মাত্র দুইটা, টিকা মাত্র দুইটা। তাহলে সবাই ক্লিয়ার আশা করি। আজ তাহলে এ পর্যন্ত থাক। ইনশাল্লাহ আমাদের আগামী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব অন্য অঙ্ক নিয়ে, বা এই অঙ্কের আরো কিছু অঙ্ক সমাধান করাবো। ঠিক আছে? ঠিক আছে।